এইবার প্রথমবারের মতো হাউস যে তার ক্ষমতাটা সীমিত করতে বিলটি পাশ করতে পারলো, এটা কতটা গুরুত্বপূর্ণ ঠিক এই মুহূর্তে? রিপাবলিকান পার্টির উপরে ডোনাল্ড ট্রাম্পের যে একচ্ছত্র কন্ট্রোল, সেই কন্ট্রোলটার ক্ষেত্রেও আমরা একটা ক্র্যাক দেখতে পেলাম। এই অচলাবস্থার মধ্যে কতটা আশাবাদী হতে পারছেন যে আমেরিকা যে ওয়েতে হাঁটছে, ইরান যে পাল্টা ওয়েতে হাঁটছে, আদৌ কোনো শান্তি চুক্তি হবে নাকি একটা অমীমাংসিত, যেটা হয়তো আমরা ইউক্রেন রাশিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, মাঝে মাঝে গিয়ে হামলা হচ্ছে, প্যালেস্তাইন গাজার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এমন একটি ইস্যুর দিকেই ইরান এবং আমেরিকার এই যুদ্ধটি ধাবিত হচ্ছে? কুয়েতের যে আক্রমণটা অত্যন্ত আক্রমণ, এর মধ্য দিয়ে ইরান যে মেসেজটা দিতে যাচ্ছে সেটি হচ্ছে যে আমাদের উপরে তাদের উপরে হামলা হলে তারা সেটাকে আর সহজভাবে নিবে। স্পিকার মাইক জনসন তো বলছিলেন যে এই মুহূর্তে হাউসের এমন কি দরকার হলো যে প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সীমিত করা দরকার। তিনি তো যুদ্ধ করছেন না, উল্টো তিনি একটা শান্তি আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এইবার প্রথমবারের মতো হাউস যে তার ক্ষমতাটা সীমিত করতে বিলটি পাশ করতে পারলো, এটা কতটা গুরুত্বপূর্ণ ঠিক এই মুহূর্তে? এটা ডেফিনেটলি খুবই গুরুত্বপূর্ণ জুয়েল ভাই। আমরা যদি দেখি যে যদিও নভেম্বরে কংগ্রেসের নির্বাচন হবে, সেখানে হাউস রিপাবলিকান পার্টির কন্ট্রোলে না থাকার সম্ভাবনাই বেশি। সো এই জায়গায় এসে এখনো পর্যন্ত যে থিন মেজরিটি ছিল, সেই থিন মেজরিটির উপরেও যে গৃহদাহের কথা আমরা শুনছিলাম, এই গৃহদাহটা তার একটা প্রকাশ্য রূপ এই ভোটিং এর মাধ্যমে হলো। আমরা এখানে দেখলাম যে 4 জন রিপাবলিকান কংগ্রেসম্যান, তাদের মধ্যে কেন্টাকির থমাস মেসি, যিনি অলরেডি মানে একটা রেকর্ড ব্রেকিং প্রাইমারি হয়েছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প এবং এপ্যাক থমাস মেসিকে হারিয়ে দেওয়ার জন্য যে পরিমাণ অর্থ খরচ করেছে, এটা আমেরিকার প্রাইমারির ইতিহাসে বিরল। তো সেই থমাস মেসি কিন্তু হি ইজ নট ব্যাকিং ডাউন। যদিও তিনি প্রাইমারিতে পরাজিত হয়েছেন, কিন্তু তিনি স্টিল মানে নির্বাচন হয়ে যাওয়ার পরও আগামী কংগ্রেস বসার আগ পর্যন্ত, জানুয়ারির আগ পর্যন্ত তিনি এই কংগ্রেসের মেম্বার, এবং তিনি হি ইজ নট ব্যাকিং ডাউন। এর বাইরে ব্রায়ান ফিসপ্যাট্রিক, টম ব্যারেট এবং ওয়ারেন ডেভিডসন, এই 4 জন পার্টি লাইন ক্রস করে তারা ভোট দিয়েছেন, এবং ফাইনাল ট্যালি হলো 215 to 208। সো প্রায় 7 ভোটে এটা জয়যুক্ত হয়। সাথে সাথে আপনি যেটা বলছিলেন যে এন্টি ওয়েপেনাইজেশন বিল, $1.8 বিলিয়ন ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন জানুয়ারি 6-এর সেই যারা ইনসারেকশনে অংশগ্রহণ করেছিল তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য, এটাও ডেড। এটা নিয়ে রিপাবলিকানদের কোনো উৎসাহ উদ্দীপনা নেই, এবং এটা প্রিটি মাচ ডেড অন দি ওয়াটার। এবং তার বাইরে আপনি যেটা বলছিলেন যে আমরা দেখছিলাম যে এত কিছুর পরও রিপাবলিকান পার্টির উপরে ডোনাল্ড ট্রাম্পের যে একচ্ছত্র কন্ট্রোল, সেই কন্ট্রোলটার ক্ষেত্রেও আমরা একটা ক্র্যাক দেখতে পেলাম। যে আইওয়ার গভর্নর প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্প র্যান্ডি ফেনস্ট্রাকে এন্ডোর্স করেছিলেন, কিন্তু তিনি হেরে গিয়েছেন। তিনি 3 বার আইওয়ার কংগ্রেসম্যান ছিলেন, এবং মানে তিনি কিন্তু একেবারে আনপপুলার তা না, মানে যাকে তাকে এনে ট্রাম্প এন্ডোর্স করেছে সেটা না, কিন্তু এরকম একটা কি বলা যায় যে ট্রাম্প লয়াল ডিপ রেড স্টেটে ডোনাল্ড ট্রাম্পের ক্যান্ডিডেট প্রাইমারি উত্তীর্ণ হতে পারলো না, এটাও একটা বড় উদ্বেগের ব্যাপার। এর বাইরে আমরা যেটা দেখছি যে 6টা স্টেটে গতকালকে প্রাইমারি হয়েছে, এবং এই 6টা স্টেটে জয়নাল ভাই হয়তো খুশি হবেন শুনলে, বাগ যেই এজেন্ডা নিয়ে কাজ করছে, প্রোগ্রেসিভ মুসলিমদের স্বার্থ রক্ষা। আমরা নিউ জার্সিতে দেখেছি, নিউ জার্সি ডিস্ট্রিক্ট 12-এ একজন ইজিপশিয়ান মুসলিম ডাক্তার, যিনি আমেরিকার সেনাবাহিনীর ডাক্তার ছিলেন, তিনি গাজাতে চিকিৎসা করতে গিয়েছিলেন। তিনি প্যালেস্টিনিয়ান কজকে ধারণ করেন। ডক্টর আদাম হামওয়ে, তিনি নির্বাচিত হয়েছেন প্রাইমারিতে, এবং আশা করা যায় এটা একটা ডিপ ব্লু সিট 12 নিউ জার্সি 12, তিনি নভেম্বরে ইলেক্টেড হবেন। এর বাইরেও ক্যালিফোর্নিয়ার আমি সিটটার নাম্বারটা ভুলে গিয়েছি, সম্ভবত 4 অথবা সামথিং, আয়শা
তিনি আফগান বংশোদ্ভূত আহ, 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 একজন মানবাধিকার কর্মী। তিনি ইতিপূর্বেও ক্যালিফোর্নিয়ার স্টেট সেনেটর ছিলেন। তিনি এরিক সোয়ালওয়েলের যেই সিটটা তিনি ছেড়ে ছিলেন, সেই সিটে তিনি প্রাইমারিতে ইলেক্টেড হয়েছেন, এবং এটাও একটা মানে খুবই ডিপ ব্লু স্টেট। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত, অর্থাৎ তার ক্ষমতাকে সীমিত করা হয়েছে, অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প খুব আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে মনে হচ্ছে যে তিনি ইরান বিষয়ে একটি চুক্তি করতে চান। কিন্তু প্রত্যেকটা দিন আমরা যে আপডেটগুলো দেখছি, বিচার মানি তালগাছটা আমার, নতুন নতুন শর্ত যুক্ত হচ্ছে। ইভেন মার্কো রুবিও কালকে বলছিলেন স্টেট অফ হরমুজ যদি খুলে দেওয়া হয় তাও কিন্তু ইরানের উপর স্যাংশন তোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসবে না। এই অচলাবস্থার মধ্যে কতটা আশাবাদী হতে পারছেন যে আমেরিকা যে ওয়েতে হাঁটছে, ইরান যে পাল্টা ওয়েতে হাঁটছে, আদৌ কোনো শান্তি চুক্তি হবে নাকি একটা অমীমাংসিত, যেটা হয়তো আমরা ইউক্রেন রাশিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, মাঝে মাঝে গিয়ে হামলা হচ্ছে, প্যালেস্তাইন গাজার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এমন একটি ইস্যুর দিকে ইরান এবং আমেরিকার এই যুদ্ধটি ধাবিত হচ্ছে? যুদ্ধের 28শে ফেব্রুয়ারি বিশেষ করে এই যুদ্ধটি শুরু করার পর থেকেই ইরান বলে এসছে যে তারা ডিফেন্সিভ, মানে তারা আত্মরক্ষার জন্যই। আমরা গত কিছুদিন ধরে অত্যন্ত আশাবাদী ছিলাম যে যেভাবে টানাপোড়েনের মধ্য দিয়েও যুদ্ধবিরতি চলছে, যে উভয় পক্ষেই দেখা যাচ্ছে যে অনেকটা সংযত আচরণ করার জন্য চেষ্টা চলছে, এবং যদিও আহ, আহ, এখানে সেখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনেক কিছু ঘটেছে, কিন্তু আজকে যে বিষয়টা ঘটেছে এটা পুরো বিষয়টাকে আরো মনে হয় জটিল করে তুলবে। আজকে যে কাতারে কুয়েতে যে কুয়েতে আক্রমণ, জি কুয়েতে যেটি হয়েছে, কুয়েতে যে আক্রমণটা অত্যন্ত আক্রমণ, এর মধ্য দিয়ে ইরান যে মেসেজটা দিতে যাচ্ছে সেটি হচ্ছে যে আমাদের উপরে তাদের উপরে হামলা হলে তারা সেটাকে আর সহজভাবে নিবে না, অর্থাৎ ছড় দিলে পাটকেল খেতে হবে, এই এই জিনিসটা বুঝাইতে চেয়েছে, এবং সেটা তারা করেছেও। এবং আরেকটি জিনিস এখানে যেটা মেসেজ দেয়া হচ্ছে সারা বিশ্বকে, সেটা হলো, এবং আরব কান্ট্রিগুলোকেও, যে যারা দালালি করবে তাদের শাস্তি অন্যদের চাইতেও, ইরান মানে ইসরায়েলের চাইতেও ভয়াবহ হবে।